আজকের গল্প ফুলশয্যার স্বীকারোক্তি। আজ আমার ফুলশয্যা, ফাল্গুন মাস, ফেব্রুয়ারির শেষে। বাতাসে এখনো শীতের আমেজ জেগে আছে। আমার ঘরটি পূর্বমুখী, অ্যাটাচ বাথরুম, সাথে ব্যালকনি। ঘরটি আগাগোড়া ফুল দিয়ে সাজানো, বিছানা সাদা ফুল দিয়ে ঢাকা। হাল পেশানের খাট, অর্থাৎ মশারির বালাই নেই। আমার মশারির অভ্যাসও নেই, দম বন্ধ লাগে। খাটের মাথার দিকে হার্ট শেপের দুটো বালিশে লেখা জাস্ট ম্যারিড। শিশিরে রোমাঞ্চকর পরিবেশ। নাও তোমার জিনিস, তুমি দেখে শুনে নাও, এবার আমি চললাম। নিশ্চিন্ত থাকো, আমি কাউকে এদিকে ঘেঁষতে দেব না। শ্রাবন্তী বৌদি একটু চোখ টিপে চলে গেল, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে গেল। সামনে খাটের এক প্রান্তে আমার সদ্য পরিণীতা স্ত্রী লাবণ্য মাথা নিচু করে বসে রয়েছে। শ্রাবন্তী বৌদি খুব ভালোভাবে সাজাতে পারে। কপালে চন্দনের সূক্ষ্ম সাজ। আজকের দিনটাকে মনে করে চিবুকে একটা তিল এঁকে দিয়েছে। কারণটা মনে করে ক্ষণিকের জন্য আমার দেহে এক অজানা শিহরণ জেগে উঠেছে। লাবণ্যের চিবুকটা খুব সুন্দর, অবশ্য ওর মুখে কোনটা কম সুন্দর আমি এখনো মীমাংসা করতে পারবো না। গহনার সম্ভারের সাথে লাবণ্যের সর্বাঙ্গে আজ ফুলের সাজ। মাথার খোপাটি ফুলের মালায় বেষ্টিত, দুহাতে ফুলের বাজুবন্ধ, গলায় সাদা রজনীগন্ধার মালা। বিয়ে করবার কোনো ইচ্ছে আমার ছিল না। সেই ইচ্ছে অনেকদিন আগে আমার মরে গেছে। শুকিয়ে গেছে কামনা বাসনার নন্দন কানন। বয়স 40 পেরিয়েছে, যদিও আমার শরীরে বয়সের কোনো ছাপ পড়েনি। 6 ফুটের বেশি উচ্চতা, সতেজ সপ্রতিভ চেহারা, উচ্চশিক্ষিত, বড় নামকরা কোম্পানিতে উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। বাবা মার একমাত্র সন্তান। পৈতৃক সম্পত্তির পরিমাণও কম নয়। আমরা প্রবাসী, 3 পুরুষ ধরে আমরা দিল্লিতে থাকি। পড়াশোনা শেষ করে আমি কর্মক্ষেত্রে ঢুকেছি। সাধারণত এই সময় মা বাবা সন্তানকে তার জীবনে প্রতিষ্ঠিত করার দিকে মনোনিবেশ করেন। বিয়ের জল্পনা কল্পনা প্রস্তুতি শুরু করেন, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমি চাকরিতে ঢোকার পরের বছর বাবা রিটায়ার করলেন। এখন তিনি একটি স্বস্তির নিঃশ্বাস নেবেন, নিজের অবসর যাপনের পরিকল্পনা চরিতার্থ করবেন। কিন্তু বিধিবাম, তখনই বাবার শরীরে কিছু চিন্তাজনক বিসঙ্গতি দেখা গেল। বাবার এমনিতেই সহজে ঠান্ডা লেগে যায়, কাশির ধাত আছে। গত 3-4 মাস ধরে বাবার কাশিটা ছাড়ছে না। নানা টেস্ট, নানা চিকিৎসা চলছে, কখনো কম থাকে আবার কখনো বেড়ে যায়। একসময় দেখা গেল কাশির সাথে রক্ত পড়তে আরম্ভ করেছে। বাবা লুকোবার চেষ্টা করছিল, কিন্তু মায়ের কাছে ধরা পড়ে যায় একদিন। আমরা বাবাকে দিল্লির একটা বড় হসপিটালে নিয়ে যাই। হসপিটালে সিনিয়র ডাক্তার বাবাকে দেখেই ভর্তি করে নেন। তারপর একসময় আমরা সেই সাংঘাতিক খবরটা জানতে পারি, বাবার ফুসফুসের ক্যান্সার। ক্যান্সার অনেকটা ছড়িয়ে পড়েছে। শেষ পর্যন্ত বাবার একটা ফুসফুস কেটে বাদ দিতে হলো। তারপরও চলল কিমো আর রেডিয়েশন থেরাপি। এইরূপ ঝড়ের মধ্যে পড়ে বাবার শরীর তো ভাঙলই, আত্মবিশ্বাসও ভেঙে গেল। যে ভদ্রলোক সারা জীবন সবার সাহস জুগিয়েছেন, সবার আপদে বিপদে না চাইতে ঝাঁপিয়ে পড়েছেন, সে এখন একা বাড়ি থেকে বেরোতে ভয় পায়। কয়েক বছর এইভাবেই চলল। তারপর জানা গেল ক্যান্সার আবার বাবার শরীরে কামড় বসিয়েছে। এবার আর আগের থেকে জানান দেয়নি। যখন জানা গেল ক্যান্সার শরীরের অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, বাবাকে আর বাঁচানো যায়নি। বাবা চলে গেলেন। আমাদের জীবনের
এক মুহূর্তেও আমাদের কাছ থেকে চলে গেল। যদিও সব কাজের জন্য ঠিকই লোক আছে, অলকাদি রান্নাটা নিজের হাতে রেখেছে। আমি হই হল্লা খুব একটা পছন্দ করি না, চুপচাপ থাকি। ছুটি পেলেই যেখানে মন চায় বেরিয়ে পড়ি। অলকাদিকে সাথে নিয়ে যাই। ওনার তো ওই জীবনে একটু বৈচিত্র্য প্রয়োজন। আমার হাতে গোনা কয়েকটি ঘনিষ্ঠ বন্ধু আছে, সবার আলাদা আলাদা প্রবৃত্তি, কিন্তু আমি তাদের যে যেমন আছে তেমনই গ্রহণ করি। পরনিন্দা পরচর্চা পছন্দ করি না। আমার উচ্চ আকাঙ্ক্ষা আছে, কিন্তু তার জন্য আমি মেতে উঠি না। এক এক করে সকল বন্ধুদের বিয়ে হয়ে গেল। তারা তাদের সংসার গোছাচ্ছে। তারা কয়েকবার আমাকে ধরেছে, কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। সুশান্তর সাথে আমার সম্পর্ক অন্য পর্যায়ের। সে ছোটবেলা থেকে আমার সঙ্গী, সে আমার প্রতিবেশী। আমরা একসাথে বড় হয়েছি, একই স্কুলে একই কলেজে পড়াশোনা করেছি। তার স্ত্রী শ্রাবন্তী, সেও বেশ খাতির যত্ন করে আমার। প্রায় সে আমাকে তাদের বাড়িতে টেনে নিয়ে যায়। রবিবারটা একেবারে তাদের সাথে বাঁধা। সকাল হলেই সুশান্ত আমাকে ধরে নিয়ে যায়। আচ্ছা অনিমেষদা, তুমি কি সারা জীবন এইভাবেই থাকবে? একদিন শ্রাবন্তী বলল। মানে, আমি তো ভালোই আছি। আমি বললাম, ও বলতে চাইছে তুমি কি কোনোদিনই সংসারী হবে না, বিয়ে টিয়ে করবি না? সুশান্ত বলল, কি দরকার, এই তো বেশ আছি। আমি বললাম, এটা কি থাকা হলো? তোমার বউ আসবে, আমরা দুজনে মিলে পরস্পরের স্বামীর কথা বলবো, অভিযোগ অনুযোগ স্বামীকে বলার আগেই দুই বোনে আলোচনা করব। তোমাদের মনোমালিন্য হলে আমরা তা সমাধান করব। আমাদের বেলায় তোমরা এগিয়ে আসবে। এটাই তো সুস্থ সুন্দর জীবন, এটাই নরমাল। শ্রাবন্তী আন্তরিকভাবে বলল কথাটা, তার অন্তর থেকে বেরিয়েছে, তাই সেটা আমার অন্তরে বেজেছে। কেন মিথ্যে কল্পনা করছো বৌদি? আমার বয়সের খেয়াল আছে? 40 পেরিয়েছি। আমার জন্য কি কেউ বসে আছে? বিবাহযোগ্য সব মেয়েরা কবে বিয়ে হয়ে গেছে। আমি আবার যুক্তি দিলাম, থাকতেও তো পারে, চেষ্টা করতে ক্ষতি কি? প্রজাপতির কি পরিকল্পনা, তুই কি খবর রাখিস? আর এই যুগে 40 কোনো বয়স নয়। তা বলে কোনো ষোড়শী বালিকাকে বিয়ে করতে বলছি না আমি তোকে। সুশান্ত বলল, তোমরা তো দেখছি আচ্ছা নাচর বান্দা, আমার কাছে কোনো ঘটকালি আদায় করতে পারবে না তোমরা, বলে দিলাম। আমি হেসে বললাম, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা সব ব্যবস্থা করব, তুমি শুধু বিয়ের পিড়িতে গিয়ে বসবে, ব্যাস। শ্রাবন্তী বলল, কর্তাগিন্নি আসরে নেমে পড়ল। প্রথমে দুজনকে আমাকে সাজিয়ে স্যুট বুট পরিয়ে স্টুডিওতে নিয়ে নানা রকম পোজে আমার কয়েকটি ফটো তোলা করালো। আরে আমি তো জানি বিয়ের সম্বন্ধ করতে গেলে কন্যার বাবারা মেয়ের ফটো সহ যোগাযোগ করে। আমি বললাম, আরে ভাইয়া, যুগ পাল্টে গেছে, এখন মেয়েরা ও সম্ভাব্য বরের ছবি দেখতে চায়। সুশান্ত বলেছিল, হবে হয়তো, আমি তো বিয়ের বাজারের খবর রাখি না, কোনো অভিজ্ঞতা নেই। এবার সুশান্ত আর শ্রাবন্তী মিলে খবরের কাগজে বিজ্ঞাপনের খসড়া তৈরি করায় মন দিল। 2 রবিবার চায়ের পেয়ালায় ঝড় তুলে
পাত্রী চাই বিজ্ঞাপনের খসড়া তৈরি হলো, বাংলায় আর ইংরেজিতে। দেশের প্রধান খবরের কাগজে রবিবারের সংস্করণে বিজ্ঞাপনে দেওয়া হলো। পর 4 সপ্তাহ। কত টাকা খরচ হলো আমাকে জানতে দেওয়া হয়নি। কন্যাপক্ষের চিঠি আসতে আরম্ভ করলো। আমি কড়াভাবে বলে দিয়েছিলাম, আমার বয়স যেন কিছুতেই গোপন করা না হয়। মিথ্যাচার দিয়ে কোনো সম্পর্ক সূত্রপাত হতে পারে না। তার সত্ত্বেও এত চিঠি আসবে কেউ কল্পনা করেনি। শুরু হলো স্ক্রিনিং, অর্থাৎ মেয়ে বাছাই করা। অনেক তর্ক বিতর্ক চলল, এমনকি স্বামী স্ত্রীর মাঝেও ছোটখাটো ঝগড়া হয়ে গেল। বাছাইয়ের পরে মেয়ে দেখার পর্ব চলল। সুশান্ত আর শ্রাবন্তী সেটা পরিচালনা করছে। আমরা কয়েকবার মেয়ে দেখতে বিভিন্ন শহরে গেলাম। কিছু মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে দিল্লিতে আসলো। কোনো মেয়ে পছন্দ হলো না। আমার ব্যাপারে আমার কোনো সত্য গোপন করিনি, কিন্তু অন্যদিকে সব খবরেই প্রচুর জল মেশানো ছিল। কোনো মেয়ে ডিভোর্সি, কেউ বিধবা, কেউ আবার অন্যরকম কীর্তি করে সতী সাধ্যে সেরেছে। কিছু ষোড়শী বালিকার সম্বন্ধও এসেছিল, আমি সেগুলোকে সায় দিইনি। সবার শেষে আমার লাবণ্যকে দেখতে গিয়েছিলাম কলকাতায়। তার বাবা নেই, সে মামা বাড়িতে থাকেন। মামা নিঃসন্তান। তিনি বঞ্চিকে নিজের মেয়ের মতন মানুষ করেছেন। আমি আমার 40 বছর জীবনে অনেক সুন্দরী নারী দেখেছি, তাদের সাথে মিশেছি, কিন্তু লাবণ্যকে দেখে আমি সত্যি বলতে মন্ত্রমুগ্ধ। যেমন তার রূপ লাবণ্য, তেমনি কণ্ঠস্বর। কিন্তু সেদিন লাবণ্যকে দেখতে গিয়ে আমার মনে হয়েছিল তার চোখে মুখে এক অদ্ভুত অস্বস্তি, অজানা বিষাদের ছায়া তার আননে। সে বারে বারে অর্থবহন দৃষ্টিতে মামার দিকে, নিজের মায়ের দিকে তাকাচ্ছে, যেন সে কিছু বলতে চাইছে। আমাদের বিয়ে ঠিক হয়েছে। মাঝে লাবণ্য 2-1 বার আমার সাথে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছিল। আমিও কর্মসূত্রে কলকাতা গিয়েছি, লাবণ্যের সাথে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। লাবণ্যের মামা কলকাতার হাইকোর্টের নামকরা উকিল, মাসে লক্ষ লক্ষ টাকা আয়। আমি কোনোভাবে পণ নিতে অস্বীকার করেছিলাম। তিনি বঞ্জির বিয়েতে ঢেলে খরচ করেছিলেন। উত্তরবঙ্গে পাহাড়ি শহর কার্শিয়াংয়ে ডেস্টিনেশন ওয়েডিং এর ব্যবস্থা করেছিলেন। আমার সাথে হাতে গোনা কয়েকটি বন্ধু তার পরিবার সহ গিয়েছিল। আত্মীয় স্বজন কেউ যায়নি। আমি কাউকে আমন্ত্রণ জানাইনি। ওইসব তথাকথিত আত্মীয় স্বজনের আসল স্বরূপ আমি দেখে নিয়েছি। বাবা যখন ক্যান্সারের সাথে লড়াই করছে, তখন কেউ এগিয়ে আসা তো দূরের কথা, খবরও নেয়নি। আছে আমি তাদের কাছে সাহায্য চাই। বন্ধুরাই আমাকে সাহায্য করেছে, সাহস জুগিয়েছে। সুশান্ত সমানে আমার সাথে থেকেছে, আমার সাথে হসপিটালে দৌড়দৌড়ি করেছে। তার সদ্য পরিণীতা স্ত্রী শ্রাবন্তী, সেও ঝাঁপিয়ে পড়েছে। লাবণ্যের মামা অন্নদাচরণ রায় কার্শিয়াংয়ে একটা গোটা রিসর্ট বিয়ের জন্য বুক করেছিলেন। সেখানেই কয়েকটা কটেজ আমাদের দেওয়া হয়েছিল। কন্যাপক্ষে মুষ্টিমেয় আমন্ত্রিত। যন্ত্রচালিতের মতো পর পর বিয়ের আচার অনুষ্ঠান হয়ে চলেছে। শুভদৃষ্টির সময় লাবণ্যের মুখে আমি এক অদ্ভুত অস্থিরতা লক্ষ্য করেছি। মনে হলো তার সুন্দর চোখ দুটো ছলছল করছে। আমি অনেক বিয়ে দেখেছি। শুভদৃষ্টির সময় আমি কনের মুখে লজ্জা দেখেছি, সংকোচ দেখেছি, কিন্তু কখনো কোনো কনের চোখে জল দেখিনি। আজ আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। আজ আমাদের নতুন জীবনের আরম্ভ। পরস্পরের কাছে উৎসর্গ করে দেওয়ার রাত, উজাড় করে দেওয়ার রাত। আমরা বিয়ের জন্য বুক করা রিসর্ট থেকেই গেছি। আগামীকাল সেখান থেকেই হানিমুনে রওনা দেব।
দার্জিলিং মিরিকে কয়েকদিন থেকে গ্যাংটক যাব, সেখান থেকে কলকাতা। অষ্টমঙ্গলার পর আমি বউ নিয়ে দিল্লি ফিরব। লাবণ্য খাটের এক প্রান্তে মাথা নিচু করে জড়সড় হয়ে বসে রয়েছে। তাকে দেখে আমার ভীষণ মায়া লাগলো। তুমি শুয়ে পড়ো লাবণ্য, দুদিন অনেক ধকল গেছে, আমি যথাসাধ্য মৃদু কণ্ঠে আন্তরিকভাবে বললাম। লাবণ্যের কোনো প্রতিক্রিয়া হলো না। সে তেমনি বসে রয়েছে। তার বুকে জড়ো করা চাপাকলির মতন কোমল হাত দুটো আস্তে আস্তে কাঁপছে মনে হলো। লাবণ্য, আমি আস্তে করে ডাকলাম। অনেকক্ষণ আমরা দুজনে নিশ্চুপ। আমি তার খাটের পাশে এসে দাঁড়িয়ে রয়েছি। কি করব বুঝতে পারছি না। এত গয়নাগাটি পরে তুমি কি করে ঘুমোবে? ওরা খুলে দেয়নি? আমি লাবণ্যর কাছে গিয়ে দাঁড়িয়ে আছি। আমি সাহায্য করি? সে কিছু বলল না, কিন্তু মাথাটা একটু এগিয়ে দিল। আমি মৃদু হাতে এক এক করে তার গহনাগুলো খুলে টেবিলের উপর রাখলাম। আমি চেষ্টা করছি যাতে ওর গায়ে স্পর্শ না করি। গলার নেকলেসটা খুলতে গিয়ে আমার অসাবধানতায় লাবণ্যের ঘাড়ে গলায় হাত লেগে যায়। লাবণ্য চমকে আমার দিকে তাকালো। আরে এ কি? লাবণ্যের দুই চোখ জলে ভর্তি। লাবণ্য, তুমি কাঁদছো কেন? লাবণ্য ঝরঝরিয়ে কেঁদে ফেলল। কি হয়েছে লাবণ্য? আমাকে বলো লক্ষ্মীটি, প্লিজ বলো আমাকে। আমি অস্থির হয়ে তার পাশে বসে আছি। মায়ের জন্য মন কেমন করছে? মা তো পাশের কটেজেই রয়েছে। আমি সস্নেহে তার কাঁধে হাত রাখলাম। তার কান্না আর থামে না। একসময় সে একটু শান্ত হয়েছে। সে আমার হাতে রুমাল দিয়ে মুখ চোখ মুছছে। আবার লাবণ্য আমার দিকে তাকিয়ে বলল, আমার বিয়েতে রাজি হওয়া উচিত হয়নি। আমি অবাক। কেন লাবণ্য? তোমার আমাকে পছন্দ নয়? তুমি কি? না তা নয়, আমি কলঙ্কিনী, সেই কারণে এতদিন আমার বিয়ে হয়নি। বিয়ের কথা কেউ ভাবেনি, আমিও চাইনি। আমার কলঙ্কিত ইতিহাস জানলে কেউ আমাকে বিয়ে করতে পারে না। কিন্তু তোমার বিয়ের বিজ্ঞাপন দেখে মামা আমাকে জোর করে রাজি করিয়েছে। তাই এই ডেস্টিনেশন ওয়েডিং, এত সব আয়োজন। আমি তো তোমার অতীত জানতে চাইনি লাবণ্য। আমার কাছে তুমি পদ্ম ফুলের নিষ্পাপ পবিত্র। আমি প্রথম দেখায় তোমাকে ভালোবেসে ফেলেছি লাবণ্য। আমি কিছু জানতে চাই না, তুমি আমার, এটাই আমার জন্য যথেষ্ট। আমি লাবণ্যের একটা হাত নিজের হাতে তুলে নিয়েছি। তুমি ভীষণ ভালো লোক, তোমার মতন মানুষ আমাকে ভালোবাসে, এটা আমার সৌভাগ্য। কিন্তু আমার সে যোগ্যতা নেই গো। তুমি আমার কথা একবার শোনো। মামা আমার গোপন ইতিহাস তোমাকে জানাতে দিতে চাইনি, কিন্তু এটা ভুল, এটা লাবণ্য তার সজল চোখ দুটো আমার চোখে নিবন্ধ করে বলল, তুমি চাইলে বলতে পারো লাবণ্য, কিন্তু তাতে আমার মত পাল্টাবে না। আমি তার দুটি হাত আমার হাতে তুলে নিলাম। লাবণ্য কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, যেন সে নিজেকে গোছাচ্ছে। আচ্ছা, কেউ যদি জানে আমার বাবার মৃত্যুর জন্য আমি দায়ী, তাহলে কি সে আমাকে বিয়ে করবে? তুমিই বলো। বলে কি মেয়েটা, ঠাট্টা করছো নাকি? করবে না তো? লাবণ্যর স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তুমি তোমার বাবাকে অকারণে মারতে যাবে কেন? তুমি কি আমাকে পরীক্ষা করছো? আমি বললাম। না গো, আমি সত্যি সত্যি বলছি, লাবণ্য বলল। হঠাৎ তার মুখটা কেমন যেন করুণ হয়ে উঠল। চোখ দুটো আবার ছলছল করে উঠল। ঠিক করে বলো তো, ঘটনাটা কি হয়েছিল? তুমি যদি আমাকে পরীক্ষা করবার জন্য এসব বলছো তো বলো না।
আমি তোমাকে কোনো কারণে ভালোবাসিনি। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে কেউ কিছু বলল আর আমার ভালোবাসা খান খান হয়ে ভেঙে পড়ল। আমি ধরা গলায় বললাম। লাবণ্য চুপ। অনেকক্ষণ সে মাথা নিচু করে বসে রইল। আমার বাবা বেশ শিক্ষিত মানুষ ছিল। ডাবল MA পাশ করেছিল, সাথে LLB। লাবণ্য বলতে শুরু করলো তার ইতিকথা। একটা মাঝারি পর্যায়ের বাণিজ্যিক প্রতিষ্ঠানে বড় পদে কাজ করত। মালিকদের কাছে বেশ সুনাম অর্জন করেছিল। মালিকরা বাবার উপর এত বিশ্বাস করত যে সব হিসেব নিকেশ বাবার উপর ছেড়ে দিয়েছিল। মানুষের যখন পদস্খলন হয় তখন সে বিশ্বাসের মর্যাদা রাখে না। বাবা বেশ মোটা টাকা মাইনে পেত। সৎ পথে চললে তাতে অতি সহজে আমাদের বেশ সচ্ছলভাবে চলে যেত। অনেকদিন সেইভাবে চলেও ছিল। বাবার বিয়ে হলো, আমি জন্মালাম, সংসার সুখে শান্তিতে ভরে উঠল। কিন্তু সুখে থাকতে ভূত হয়ে গেলে বলে না, তাই হলো। বেশ ভালোই চলছিল, মা বাবা আর আমি বাবার খুব ন্যাওটা ছিলাম। মা বকলে বাবা আমাকে আড়াল করত। টাকা পয়সার তো কোনো অভাব ছিল না। হোটেল, জামা কাপড়, নানা খেলনা বাবা আমাকে কিনে দিত। আমার যখন 10 বছর বয়স, বাবা তখন ক্লাবে যাওয়া শুরু করলো। প্রথম প্রথম বন্ধুদের চাপে পড়েই হয়তো যেত, কিন্তু পরে সেটাই নেশা হয়ে দাঁড়ালো। অফিস থেকে ফিরেই সেজে গুজে ক্লাব যাওয়ার জন্য অস্থির হয়ে উঠত বাবা। একসময় মদ খেতে শুরু করলো বাবা। সেই অধঃপতনের শুরু। অনেক টাকা মদের পিছনে খরচ হয়। মা কয়েকবার বাবাকে বোঝাবার চেষ্টা করেছিল, বাবা খেপে যেত। তারপর বাবা জুয়া খেলা শুরু করলো। বন্ধুদের সাথে রেসের মাঠে যেতে আরম্ভ করলো। মাইনের বড় একটা অংশ সেই সব নেশার পিছনে খরচ হয়। কিছুদিন বাবা বেশ রাত করে ফিরছে। মা একদিন বলল, তুমি কি ওই সব মেয়েদের কাছে যাও নাকি আজকাল? বাবা চমকে আমার দিকে তাকিয়েছিল। আমি ওইসব কিছুই বুঝতাম না। আমার তখন 12 বছর বয়স। বাবা সোজা অস্বীকার করেছিল, মায়ের কথা উড়িয়ে দিয়েছিল। কিন্তু সেটাই আসল কথা ছিল। মানুষের যখন অধঃপতন হয় তখন সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। নিজের নেশার জন্য বাবা মায়ের গয়না, মায়ের অজ্ঞাতসারে বাধা দিয়ে টাকা ধার করত। কখনো ধার শোধ করতো না, কখনো করতো না। মা সেটা জানতে পেরে গয়না লুকিয়ে রাখা শুরু করলো। বাবা যে কোম্পানিতে কাজ করত তার মালিক বাবাকে চোখ বুজে বিশ্বাস করত। সে এক অদ্ভুত কোম্পানি ছিল। কম্পিউটারের যুগে তারা পুরনো পদ্ধতিতে ব্যবসা করত। বড় বাজারে আজও ওই রকম অনেক কোম্পানি অবশিষ্ট আছে। বড় বড় লাল খাতায় হিসেব রাখা হয়। 1 নম্বর 2 নম্বর খাতা থাকে ওদের। নগদ টাকায় প্রচুর লেনদেন হয়। বাবা সেই সব লেনদেনের হিসেব রাখত। কোম্পানির মালিকের পাশের ঘরে বাবা বসত। সিন্দুক বাবার ঘরে থাকত। বাবা সিন্দুক থেকে প্রয়োজন মতন টাকা বের করে খরচ করত। তারপর মাইনে পেলে ফিরিয়ে দিত। এইসব কোম্পানির মালিক জানতেও পারত না। বন্ধু বান্ধবও বাবাকে এড়িয়ে যেত। বাবা ধারের দেনায় তলিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সংসার চালাবার জন্য মা চাকরি করতে আরম্ভ করলো। আমার মামা হাইকোর্টের নামকরা উকিল, তিনিই জোগাড় করে দিয়েছিলেন চাকরিটা। সেদিন মা বাড়িতে ছিল না। আমার দিদা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মা দিদাকে দেখতে গেছে। আমার পরীক্ষা ছিল, তাই আমি যাইনি। সেদিন বিকেলে মা আমাকে জানালো সে পরের দিন সকালে ফিরবে। আমি তখন 11 ক্লাসে পড়ছি। শুনে আমি একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। বিমলা মাসি আমাদের বাড়ি থাকেন। ছোটবেলা থেকে আমি তাকে দেখছি। সে রান্না বান্না করে, দেখাশোনা করে। সেদিন স্কুল থেকে ফিরে আমি দেখলাম বিমলা মাসি বাড়িতে নাই। বাবারও কোনো ঠিকানা নেই। আমার ভয় ভয় করছিল। মাকেও বলিনি, যদিও সন্ধ্যের আগেই বাবা বাড়ি ফিরেছিল। সেদিন বাবা মদ খেয়ে আসেনি।
বাবাকে স্বাভাবিক দেখাচ্ছিল। বাবা আমাদের দুজনের জন্য চা করলো। চা করে আমাকে আমার ঘর থেকে ডেকে নিয়ে আসলো। বসো, চা খাও। আমার অদ্ভুত লাগছিল। এই সময় তো ঘরে থাকলেও বাবা মদের বোতল খুলে বসে। আমি মদ খাওয়া পছন্দ করি না। আমি সে সময় সামনে থাকি না। চা খেতে খেতে হঠাৎ বাবা বলল, আমি ভীষণ বিপদে পড়েছি মা। কি বিপদ? আমি সন্দিগ্ধ চোখে বাবার দিকে তাকালাম। মাকে বলেছ? না, মাকে বলে কোনো সমাধান হবে না। মা কিছুই করতে পারবে না। আমাকে বলছো কেন? আমি কি করব? আমার মনের ভিতর উগাইতে শুরু করেছে। শুধু তুমিই আমায় বাঁচাতে পারো। বাবা উঠে দাঁড়িয়েছে। আমার 1,00,000 টাকা দরকার। আজ শুক্রবার, শনি রবিবার অফিস বন্ধ। সোমবার বুদ্ধ পূর্ণিমার ছুটি। মঙ্গলবার এই টাকাটা না দিলে আমাকে জেলে যেতে হবে। বাবা আমার দিকে তাকালো। সে এক অদ্ভুত চাউনি। তোমাকে আমার বন্ধু রত্নাকরের বাগান বাড়িতে যেতে হবে। ও এসে নিয়ে যাবে তোমাকে। মাত্র 3 দিন। সোমবার তুমি ফিরে আসবে। এছাড়া আমার কোনো উপায় নেই। আমি 1,00,000 টাকা কোথা থেকে জোগাড় করব? আমি অবাক। এই লোকটা কি আমার বাবা? বাবা, এ তুমি কি বলছো? তুমি আমাকে 1,00,000 টাকায় বিক্রি করতে চাইছো? তুমি? না না, শুধু একবার, কেউ জানতে পারবে না। বাবা পায়ে পায়ে আমার দিকে এগিয়ে আসছে। সে ভয়ঙ্কর দৃষ্টি আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি রান্নাঘরের দিকে চেয়ারে বসেছিলাম। আমি চারিদিকে তাকালাম। পালাবার চেষ্টা করছি আমি। বাবা ঝাঁপিয়ে পড়ে আমাকে ধরে ফেললো। তুমি তো দেখোনি, বাবার বিশাল চেহারা সেই মুহূর্তে ভয়ঙ্কর লাগছিল। আমি বাবা আমাকে চেপে ধরেছে। আমি পালাতে গিয়ে রান্নাঘরে পড়ে গেলাম। বাবা আমার বুকের ওপর চেপে বসলো, আমার গলায় চেপে ধরলো। হাতে একটা কাপড়, আমার মুখ কাপড় দিয়ে আমাকে বেঁধে পৌঁছে দেয় তার নরপিচাস বন্ধুর বাগান বাড়িতে। আমি প্রাণপণ লড়াই করছি, কিন্তু আমি কি পারি? তুমি ভেবে দেখো, আমি 17 বছরের ছোটখাটো বালিকা, আর এক নরপিচাস আমার বুকের ওপর চেপে বসেছে। আমি চারিদিকে হাতড়াচ্ছি। হঠাৎ শিলনোড়াটা আমার হাতে লাগলো। ততক্ষণে আমার গলায় বাবা বজ্রবেষ্টনী কঠিন হয়ে উঠেছে। আমার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। আমি মরিয়া হয়ে নোড়াটা তুলে সজোরে বাবার মাথায় মারলাম। পট করে একটা আওয়াজ হলো। বাবা লুকিয়ে পড়েছে। আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম। আর শরীরে রক্তে মাখামাখি। তখন মা ঘরে ঢুকলো, পিছন পিছন মামা। তুমি কিছু করনি, তুমি কিছু করনি। মা আমাকে টেনে বাথরুমে নিয়ে যেতে চাইলো। মামা বাধা দিল। তুই কি করতে যাচ্ছিস মনি? ও কিছু করেনি, ও কিছু করেনি। আমি আমি মেরেছি রঞ্জনকে। ওকে জামা ছাড়তে হবে। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? মামা বলল। আমি বুঝতে পারছি জানোয়ারটা আমার মেয়েকে নিয়ে কি করতে চাইছিল। আমার মন ঠিক বলছিল। যে মুহূর্তে আমি জানলাম বিমলাদি বাড়িতে নেই, আমি ওই কথাই ভেবে বেছিলাম। বুড়ি কিচ্ছু করেনি, বুড়ি কিছু করেনি। আমি আমি মেরেছি রঞ্জনকে। মা সমানে বলে যাচ্ছে। আমার বাহ্য জ্ঞান যেন লোপ পেয়েছে। আচ্ছা, তোকে ঠান্ডা হতে হবে। আমাদের এখন কি করণীয় প্রথমে ভাবতে হবে। মামা মাকে বোঝালেন। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছি। তারপর মামা পুলিশকে ফোন করলো। স্থানীয় থানার ওসি জগবন্ধু বোস মামার বন্ধু। কয়েক মিনিটের মধ্যে পুলিশ দলবল নিয়ে হাজির। পুলিশের ক্যামেরাম্যান, ডাক্তার সব চলে এসেছে। তারা ঘটনাস্থলে নানা অ্যাঙ্গেল দিয়ে ফটো তুলল। ডাক্তার আমাকে দেখলেন। তারপর গলায় বাবার হাতের দাগ সুস্পষ্ট। মায়ের বয়ান, মামার বয়ান নেওয়া হলো। আমি কথা বলার
অবস্থায় ছিলাম না তখন। পাড়া প্রতিবেশীরা উকিঝুঁকি দিচ্ছে। পুলিশ তাদের লাঠি উঁচিয়ে তাড়িয়ে দিল। পুলিশ মাকে নিয়ে থানায় রওনা হলো। আমরা তাদের পিছন পিছন মামার গাড়িতে চললাম। মামার তরদরিতে করে রাতের মধ্যে মায়ের জামিন বার করলো। মামা আমাদের সাথে করে ওনার বাড়ি নিয়ে গেল। অনেকদিন মামলা চলেছিল, হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। যদিও মামার বন্ধু পুলিশের ওসি মামলাটা এমনভাবে সাজিয়েছিলেন যাতে বোঝা যায় ঘটনাটা খুন নয়, আত্মরক্ষার ফলে ঘটেছে। মামা হাইকোর্টে তুখোড় উকিল, আজ পর্যন্ত কোনো কেস হারেনি। মামা বিস্তর সাক্ষ্য প্রমাণ জোগাড় করল। বাবার ক্লাবের বেয়ারা, ক্লাবের ম্যানেজার বাবার বিরুদ্ধে সাক্ষী দিল। কয়েকটি বারবনিতা কোর্টে এসে জানালো রঞ্জন সেন নিয়মিত তাদের ঘরে আসা যাওয়া করত। মামার তথাকথিত বন্ধুরা পর্যন্ত বাবার কীর্তি কাহিনী, তার পদস্খলনের সমস্ত ইতিহাস জানিয়ে দিল। বাবার কোম্পানির মালিক জানালো রঞ্জন মাঝে মাঝে তাদের কাছে টাকা ধার চাইতো, না পেলে রেগে যেত। ঘটনার পর উনি দেখেছেন তার সিন্ধুক থেকে 1 লক্ষ টাকা রঞ্জন সেন সরিয়েছে। শেষ পর্যন্ত প্রমাণিত হলো রঞ্জন সেন জঘন্য নরপিচাস প্রতারক। মামলা নাকচ হয়ে গেল। মাসা অসম্মানে সকল অভিযোগ থেকে মুক্তি পেল। লাবণ্য তার বক্তব্য শেষ করেছে। আমি স্তম্ভিত হয়ে বসে আছি। আমার মন ব্যথায় ভরে উঠেছে। এত ভয়ঙ্কর অবস্থায় পড়তে হয়েছে ওকে, ফুলের মতন মেয়েটি। আর কখনো লাবণ্যকে জীবনে কোনো দুঃখ, কোনো কষ্ট ভোগ করতে হবে না। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি, এবার বলো তুমি, আমার মতন কলঙ্কিনীকে কি কেউ বিয়ে করবে? কেন করবে? আমারই ভুল। আবার সুখের স্বপ্ন দেখার ইচ্ছে হয়েছিল আমার। স্বপ্ন কি কখনো সত্যি হয়? লাবণ্য তার অশ্রুস্নাত চোখ তুলে আমার দিকে তাকালো। তুমি কলঙ্কিনী নও লাবণ্য, তুমি বীরঙ্গনা, তুমি মহীয়সী নারী। যা ঘটেছে সেটাতে তোমার বা তোমার মায়ের কোনো দোষ ছিল না। আমার কষ্ট লাগছে কেমন ভয়ঙ্কর পরিস্থিতির সাথে লড়াই করতে হয়েছে তোমাকে। তোমার মায়ের মানসিক অবস্থাও আমি বুঝতে পারি। মা মেয়েকে আড়াল করতে চেয়েছেন, সে তো করবেই নি। মারা তো ওই রকমই হয়। আমি আমার লাবণ্যর হাত নিজের হাতে তুলে নিলাম। প্রাণ থেকে মানের মূল্য বেশি। তোমার এই শরীর সৃষ্টিকর্তা পবিত্র মন্দির। এই দেহটাকে কেউ কলঙ্কিত করতে পারে না, অমর্যাদা করতে পারে না। সে যেই হোক, তুমি তোমার মর্যাদা রক্ষা করার জন্য সংঘর্ষ করেছ, অন্যায়ের কাছে নতি স্বীকার করনি। এটা কটে মেয়ে করতে পারে? আমি আমার স্ত্রীকে নিয়ে গর্বিত। তোমার মতন তেজস্বিনী মেয়ে আমার বউ, এটা তো আমার গৌরব। লাবণ্য, তুমি সত্যি বলছো? লাবণ্য ফুপিয়ে কেঁদে উঠল। আমি তাকে বুকে টেনে নিলাম। তুমি আমার মনের কথা শুনতে পাচ্ছ না? লাবণ্য আমার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। আমি তার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। পূব দিকে আকাশ রঙিন হয়ে উঠেছে। আজ এক নতুন প্রভাতের সূচনা হয়েছে। কলমে সুমিত সান্যাল, কণ্ঠে আমি সঞ্চারী। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একটা লাইক দেবেন প্লিজ। আর যদি নতুন বন্ধু হন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।